ড্রামার শুরুতেই আমরা মেইন লিড ইয়ানকে দেখতে পাই। এখানে এরা নামের একটি মেয়ের সাথে রোম্যান্স করেছিল, আর এরা হচ্ছে ড্রামার ফিমেল লিড, অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় রয়েছে। এরা বলে ইয়ানকে, তুমি এখন শুধুমাত্র আমাকে সাহায্য করতে পারবে। আমাদেরকে কিছুক্ষণের আগের সিন দেখানো হয় যেখানে আমরা এরাকে একটি পার্টিতে দেখতে পাই। এখানে এরার ফিয়ন্সি চ্যান আসে আর এরাকে ড্রিঙ্ক করার অফার করে, তবে এর ভিতরে ও মেডিসিন মিশিয়ে দিয়েছে। এরা ওই ড্রিঙ্ক করে নেয়। একটু পরে চ্যানের মম এখানে আসে আর এরাকে টিস করে বলে, তোমার তো কপাল ভালো, তুমি আমার ছেলেকে পেয়েছো, নয়তো তোমার কোনো যোগ্যতাই নেই আমার ছেলের বউ হওয়ার। এইসব শোনার পর এরার অনেক রাগ হয়। তখন এখানে চ্যান আসে, এরাকে বলে, দেখো আমার মমকে ভুল বোঝো না, আমার মম তোমাকে অপমান করতে চায়নি। এরা বলে, তুমি আর তোমার মম, তোমাদের দুজনের কথাবার্তা আমি ভালো করে বুঝতে পারি, আর এইটা তো নয় যে আমি তোমাকে লাইক করি, বরং ফ্যামিলির প্রেশারের কারণে আমি তোমার সাথে রয়েছি। এইটা বলে এখান থেকে চলে যায়। তখন তো চ্যানের অনেক রাগ হয় এরার ওপরে। আমরা এরাকে বাইরে দেখতে পাই, বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে রয়েছে। তখন এখানে ইয়ান আসে একটি ছাতা নিয়ে এরার কাছে। এরাকে বলে, তুমি এখানে কেন বৃষ্টিতে ভিজছো, আর নিজের কোট এখানে এরাকে পরিয়ে দেয়। এরা বলে, আঙ্কেল আপনি এখানে কি করেছেন, আর ও এখান থেকে চলে যেতে চায়। ইয়ান বলে, অনেক রাত হয়েছে, আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দিচ্ছি। পরের সিনে আমরা ইয়ানের কোলে দেখতে পাই এরাকে, এরা ঘুমিয়ে পড়েছে আর ইয়ান তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। এখানে দুজন মেয়ে একে অপরের সাথে এইটা নিয়ে গসিপ করে। বস যে মেয়েকে কোলে করে নিয়ে এসেছে তাকে দেখতে মিস এরার মতন, বাট মিস এরা তো বসের নেফিউ চ্যানের ফিয়ন্সি, তাহলে এই বাড়িতে কেন নিয়ে এসেছে? অন্য আরেকজন মেড বলে, চুপ করো, এটা হচ্ছে তাদের ফ্যামিলি ম্যাটার্স, আমরা এসব নিয়ে কথা না বলাই ভালো। পরদিন সকালে এরা ঘুম থেকে উঠে পড়ে, বাট নিজেকে অচেনা একটি জায়গায় দেখতে পায়। তখনই ওর সামনে ইয়ান চলে আসে। আঙ্কেল ইয়ানকে দেখে এরা লজ্জা পায়, নিজের মুখ এখানে ঢাকতে শুরু করে। আর ও নিজেকেই তখন বকা দিচ্ছিল যে আমি দেখছি ড্রাঙ্ক অবস্থায় নিজেকে একদমই কন্ট্রোল করে রাখতে পারি না। এরপরে বলে, আঙ্কেল কাল রাতে আমাদের দুজনের ভিতরে যা কিছু হয়েছে ওই সবকিছু আমার ভুলের জন্য হয়েছে, কারণ আমি অনেক বেশি ড্রাঙ্ক ছিলাম, তাই আপনি প্লিজ এই সব কিছু ভুলে যান। বাট ইয়ান এই সব কিছু ভুলে যেতে একদমই রাজি হয় না, আর এখানে এরার হাত ধরে নিয়েছিল, তাই এরা নিজের হাত আবার দূরে সরিয়ে নেয়। কিন্তু এখানে ইয়ান তখন জোর করে এরাকে কিস করে। এরা অনেক রেগে এখান থেকে উঠে পড়ে। একটু পরে এরা তার নিজের বাড়িতে আসে আর রুমে বসে ভাবছিল এরা এটা কি করেছে। এখন তো ও কিছুতেই আঙ্কেলের সামনে যেতে পারবে না, না জানি আঙ্কেল ওকে নিয়ে এখন কি ভাবছে। কিন্তু আমরা ইয়ানকে দেখতে পাই। একটু পরে ইয়ানও তো এরাদের বাড়িতে এসেছে এরার মম ড্যাডের সাথে কথা বলতে। এরার ড্যাড জিজ্ঞাসা করে ইয়ানকে, হঠাৎ করে আপনি আমাদের বাড়িতে কি কারণে এসেছেন? ইয়ান তখন অ্যাসিস্ট্যান্টকে বলে, এরার পাশে ফিরিয়ে দাও, আর বলে যে এটা ও পার্টিতে ফুলে রেখে এসেছে। ড্যাড বলে, এরা দিন দিনে বেপরোয়া হয়ে যাচ্ছে, নিজের জিনিসগুলোর একদমই খেয়াল রাখতে পারে না। আর এখানে আঙ্কেল তার সাথে দেখা করতে চায়, তো মম চলে আসে এরাকে বলার জন্য যে আঙ্কেল এসেছে তোমার সাথে দেখা করতে চায়, কিন্তু এরা কিছুতেই রাজি হয় না। মম বলে, আঙ্কেল ইয়ান আমাদের কোম্পানির সাথে অনেক বড় একটি কন্ট্যাক্ট করতে চাচ্ছে, আর এখন যদি তুমি আঙ্কেল ইয়ানকে রাগিয়ে দাও তাহলে হয়তো আমাদের কোম্পানির লস হবে। এসব শোনার পর এরা মনে মনে বলে, মম আর ড্যাড সবসময় শুধু তাদের কোম্পানি নিয়েই পড়ে থাকে, আমার কথা কেউ শোনে না। এরপরে বাইরে চলে আসে ইয়ানের সাথে দেখা করতে, যেখানে ইয়ান তখন এরার সাথে হ্যান্ডশিপ করে। এরা তো অনেক ঘাবড়ে যায়, তাড়াতাড়ি করে আবার রুমে আসে আর নিজের কিউট ডগের সাথে ও এইসব কিছু নিয়ে কথা বলছিল যে আঙ্কেল এখানে কেন এসেছে, আর আমার তো অনেক বেশি ভয় করছে। তখন ইয়ান এরার রুমের ভিতরে চলে আসে, যাকে দেখার পর এরা আরো ভয় পেয়ে যায়। বলে, আঙ্কেল আপনি আমার রুমের ভিতরে কি করছেন, আপনি আমার কাছ থেকে কি চান? এখানে ইয়ান বলে, কিছুই না, আমি চাই তুমি আমাকে বিয়ে করো। তখন আবার রুমের বাইরে ড্যাড আর মম চলে আসেন, তারা এখানে এরাকে বারবার ডাকতে শুরু করে। এরা ভয় পেয়ে যায়। ইয়ান বলে, আমি তো এখান থেকে কোথাও যাব না, আর তুমি যদি আমাকে বারবার লুকানোর কথা বলো তাহলে কিন্তু আমি চিৎকার করতে শুরু করব। তখন অনেক ভয় পেয়ে যায় এরা। আর এখানে ইয়ান বলে, যদি তুমি আমাকে কিস করতে দাও তাহলে আমি এখান থেকে চলে যাব। আর তখন এরা কিছুই বলে না, এখানে আঙ্কেল ওকে জোর করে কিস করতে থাকে। একটু পরে এরা আঙ্কেলকে থামিয়ে দেয় আর বলে, এখন তো আপনি তাড়াতাড়ি লুকিয়ে পড়ুন। আঙ্কেল বলে, তুমি নিজে লুকিয়ে পড়ো, আমি লুকাবো না। তাই এরাই রুমের ভিতরে লুকিয়ে পড়ে। আর এরপর যখন ড্যাড মম ভিতরে আসে, এখানে ইয়ানকে দেখে একটু অবাক হয়। ইয়ান বলে, আমি তো শুধু এখানে রেস্ট নেওয়ার জন্য এসেছিলাম। ইয়ান মম ড্যাডকে সাথে করে নিয়ে চলে যায়। তারা চলে যাওয়ার একটু পরে আবার এরা রুম থেকে বের হয়ে পড়ে। যখন বাইরে আসে তখন হঠাৎ গ্র্যান্ডপা সামনে পড়ে যায়। এখানে গ্র্যান্ডপা তখন কথা বলে এরার সাথে। এখানে ইয়ানও ছিল। ইয়ান বলে, তাদের বাড়িতে অনেক বড় একটি পার্টির আয়োজন করা হয়েছে, আর যেখানে কিনা এরাদের পুরো ফ্যামিলিকে ইনভাইট করে। এরাকেও সাথে করে নিয়ে যেতে চায়। এরা বলে, বাট আমি ওখানে কেন যাব, আমার তো যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু পুরো ফ্যামিলি সবাই বলে তোমাকে ওখানে যেতে হবে। এরপরে মম আবার এরাকে বলে, এখন তোমার আঙ্কেল চলে যাবে, তুমি তোমার আঙ্কেলকে বাহির পর্যন্ত নিয়ে যাও। বাইরে আসার পর এরা তো পিছন থেকে ইয়ানকে মারার চেষ্টা করছিল।
হঠাৎ করে ইয়ান এসে এনাকে কোলে উঠিয়ে নেয়। এরপরে এনাকে তার কারের ভিতর নিয়ে গিয়ে জোর করে কিস করতে থাকে। তখন আমরা বাইরে ইয়ার ভাই হাউকে দেখতে পাই, সে তো কার দেখছিল আর এরা ভিতরে ইয়ানকে অনেক জোরে থাপ্পড় মারে। ইয়ান বলে, তোমার হঠাৎ করে কি হয়েছে, এরকম রিয়াক্ট কেন করছো? এরা বলে, বাইরে আমার ভাই রয়েছে। এরার ভাই কারের একটি ছবি উঠিয়ে এখান থেকে চলে যায়। তো ভাই চলে যাওয়ার পর এরাও এখান থেকে বের হওয়ার চেষ্টা করে, বাট ইয়ান ওকে বের হতে দেয় না আর বলে, তুমি আমাকে বিয়ে করে নাও আর ওই চ্যানের সাথে ব্রেকআপ করো। এরপরে এরা যখন চুপি চুপি তার রুমে যেতে নিয়েছিল, তখনই ভাই বলে যে, দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? বাইরে ওই বড় কারের ভিতরে তোমার সাথে কে ছিল? এরা বলে যে, তুমি কি এসব উল্টাপাল্টা কথা বলছো? ওই কারটি হচ্ছে আমাদের ফ্যামিলিতে আজ একজন অতিথি এসেছিল ওনার। ভাই বলে, জানি জানি তুমি বাইরে চক করে রেখেছো, এখন তাড়াতাড়ি বলো ওই ছেলেটি আসলে কে? এই সময় এখানে ড্যাড আসে, নিজের ছেলেকে বলে রুমে চলে যাও, আমি এটার সাথে কথা বলবো। এরপর ড্যাড এখানে এরাকে বলে, তুমি যে ডিসিশন নেবে ভেবে চিনতে নিও, কারণ তোমার একটি ডিসিশনের উপরে আমাদের ফ্যামিলির অনেক ডিপেন্ড করে, তাই অবশ্যই তুমি ভেবে চিনতে একটি ভালো সিদ্ধান্ত নেবে। এর পরের সিনে আমরা অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই, ইয়ানকে এসে খবর দেয়, জানতে পেরেছি অ্যানা তার কলেজে আবারও ফিরে যাচ্ছে, এমনকি উনি তো চ্যানের সাথে নিজের এঙ্গেজমেন্টও ভেঙে দিয়েছে। এইটুকু বলে অ্যাসিস্ট্যান্ট চলে যায়। আর এদিকে ইয়ান তখন অ্যানার ছবি দেখে আর বলে, ফাইনালি এখন আমি তোমাকে নিজের করে পেয়ে যাব। অ্যানা আবারও তার হোস্টেল রুমে ফিরে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছিল, তখনই চ্যান ওকে একটি কারের ছবি দিয়ে বলেন, তুমি আমার সাথে ব্রেকআপ করেছো আর আমি তো মনে করেছিলাম তুমি অনেক বেশি ইনোসেন্ট, এই কারণে আমাকে তোমার ক্লোজেই যেতে দাও না, বাট তুমি তো দেখছি অন্য ছেলেদের সাথে ভালোই রোম্যান্স করতে পারো, শুধু আমার সাথে আলাদা ব্যবহার করো। আর ওকে ভয় দেখাচ্ছিল। এইসব মেসেজগুলো দেখার পর এখানে অ্যানার মনটাই খারাপ হয়ে যায়। যাই হোক, পরের দিন অ্যানা তার হোস্টেলে আসে, যেখানে আমরা অ্যানার বেস্ট ফ্রেন্ডকে দেখতে পাই। দুজন একে অপরকে অনেকদিন পর দেখতে পেয়ে অনেক হ্যাপি হয়েছে। এখানে বেস্টি বলে, তুই জানিস আমাদের কলেজে নতুন একজন প্রফেসর আসবে লেকচার দিতে, আর শুনেছি সেইখানে তার ফিয়ন্সির জন্য আসবে, অনেক বেশি হ্যান্ডসাম। এরা বলে, বাট এইসব কিছু আমাকে কেন বলছিস? ফ্রেন্ড বলে, কারণ আমি ওখানে তোকে নিয়ে যাব, আমি দুটি স্পেশাল টিকিট নিয়েছি। এরা বলে, আমি যেতে চাই না, বাট এখানে বেস্টি ওকে রাজি করিয়েই ফেলে। পরের দিন বেস্টি এরাকে নিয়ে লেকচার অ্যাটেন্ড করতে যায়, আর ওখানে যখন হ্যান্ডসাম ছেলেটি আসে এরা দেখতে পায় সে তো অন্য কেউ নয় বরং আঙ্কেল ইয়ান। আর এখানে তো ফ্রেন্ড বলে, আসলেই তো দেখছি আমাদের এই নতুন প্রফেসর অনেক বেশি হ্যান্ডসাম, তার ফিয়ন্সি অনেক বেশি লাকি হবে এরকম হ্যান্ডসাম আর হট একজনকে পেয়ে। আর এখানে তো এরা বারবার শুধু নিজের ফেস হাইড করে রাখছিল যাতে করে ইয়ান ওকে দেখতে না পায়, বাট এখানে ইয়ান শুধুমাত্র এরার দিকেই তাকিয়েছিল। তাই বেস্টি এরাকে বলে, প্রফেসর তো দেখছি আমাদেরকেই দেখছে, এমন তো নয় যে আমি একটু বেশি বিউটিফুল? এরা তখন শুধুমাত্র স্মাইল করে। তখনই এরার কাছে ইয়ান আসে আর এরাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করে, বাট এরার কাছে এর কোনো উত্তর ছিল না। তাই প্রফেসর বলে, তাহলে তুমি আমার সাথে ক্লাস শেষে দেখা করে নেবে। কিন্তু লেকচার শেষ হয়ে যাওয়ার পর এরা তো এখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, বাট দুজন বডিগার্ড এসে ওকে আটকিয়ে দেয় আর বলে, বস বলেছে আপনাকে নিয়ে যেতে। তাই এরা তখন কারের ভিতরে উঠে পড়ে। এরপরে বাড়িতে চলে আসে ইয়ানের সাথে দেখা করতে, যেখানে ইয়ান তো এরাকে দেখার পর এরাকে তার কোলের উপর বসিয়ে দেয়। এরা বলে, এইসব কিছুর উপর আমার কোনো অধিকার নেই, শুধুমাত্র আপনার ফিয়ন্সির অধিকার রয়েছে। এটা শুনে সাথে সাথে আবার ইয়ান এখানে ওকে জোর করে কিস করে, এতে এরা অনেক রেগে যায়। ইয়ান বলে, আমি তো তোমাকেই নিজের ফিয়ন্সি বানাবো। এই সময় আবার এরার কাছে চ্যানের একটি ফোন চলে আসে, যেটা দেখার পর ইয়ানের একদমই ভালো লাগে না, আর ওকে তো কথাও বলতে দিচ্ছিল না ভালোভাবে চ্যানের সাথে। ও তখন কিস করছিল শুধুমাত্র এরাকে। আর ফোনটা যখন রেখে দেওয়া হয় তখন এরা এতটাই রেগে গিয়েছিল ইয়ানকে অনেক জোরে থাপ্পড় মারে আর কান্নাকাটি শুরু করে দেয়। তখন ইয়ান বলে যে, তুমি একদমই কান্না করো না, আমি তোমার চোখের পানি দেখতে পারি না, আমি চাই তুমি আমাকে বিয়ে করো, তাহলে আমি তোমাকে সবসময় হ্যাপিতে রাখতে পারবো। কিন্তু এখানে এরা বলে তাদের ফ্যামিলি এটা কিছুতেই অ্যাকসেপ্ট করবে না, তাই সে ইয়ানকে বিয়ে করতে পারবে না। ইয়ান এরাকে বলে, যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই আমাকে ফোন করবে। পরের দিন আমরা এরাকে তার কলেজে দেখতে পাই। এরার ফোনে চ্যানের মেসেজ আসে। চ্যান বলে, আজ হচ্ছে আমার গ্র্যান্ডপার বার্থডে পার্টি রয়েছে, তাই ওখানে সবাই আসবে, তোমার ফ্যামিলিও আসবে, আমি চাই তুমিও এখানে আসো। এরা এটা দেখার পর অনেকটাই আপসেট হয়ে যায়। ফ্রেন্ড বলে, তোর কোনো কিছু হয়েছে? এরা বলে, না কিছুই হয়নি। রাতে আমরা ডিনারের সিন দেখতে পাই, তো এখানে তাদের দুই ফ্যামিলি সবাই রয়েছে। আজ এখানে চ্যান আর এরা তাদের দুজনের বিয়ের ডেটটা ফিক্সড করা হবে। এখানে অন্য একজন আঙ্কেল বলে, আমার একজন ফ্রেন্ড জুয়েলারি শপ ওপেন করেছে, যেটা কিনা অনেক বেশি ফেমাস চলছে, তো আমি চাই চ্যান আর এরা তারা দুজনে ওখানে ঘুরতে যাক, আলাদা সময় কাটাতে পারবে। চ্যান বলে, আঙ্কেল আপনি একদমই ঠিক কথা বলেছেন, আমি এরাকে নিয়ে ওখানে ঘুরতে যাব। আর তখনই এরা এখানে উঠে পড়ে। সবার সামনে ও চ্যানকে রিজেক্ট করে দিতে যায়, বাট তখনই মম এখানে এরাকে
ইশারা করে চুপ থাকতে বলে, যদি তুমি এখানে কোনো কিছু ঝামেলা করার চেষ্টা করো তাহলে আমাদের কোম্পানি লস হবে, তাই মুখ বন্ধ রাখো। আর এখানে মমের কাছ থেকে এরকম একটি ধমক পাওয়ার পর এরা একদম চুপ হয়ে যায়। তখন সবাইকে ওয়াশরুমের বাহানা দিয়ে এখান থেকে চলে যায়, বাট বাইরে ওর সাথে ইয়ানের দেখা হয়। ইয়ান বলে, আজ যদি এখানে আমি না আসতাম তাহলে তো জানতেই পারতাম না যে তোমার বিয়ের ডেট ফিক্সড হয়েছে। এরা তখন কান্না করে ইয়ানকে দূরে সরিয়ে দেয় আর বলে, তুমি আর জান তোমরা দুজনেই সেম, আমার অনুমতি ছাড়াই আমার কাছে চলে আসো। তখন ইয়ানের অনেক রাগ হয়, দেওয়ালে একটি পাঞ্চ করে আর বলে, দেখো আমি তোমাকে এইসব কিছুর হাত থেকে বাঁচাতে চাই, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর তুমি যদি আমার সাথে থাকো তাহলে অনেক হ্যাপি থাকতে পারবে। আমি শুধু তোমার মুখ থেকে শুনতে চাই যে তুমি এই বিয়েটা করতে চাচ্ছ না। এখানে তখন এরা কান্না করে বলে, এখন আমি তোমাকে কোনো কিছুর উত্তর দিতে পারবো না। এইটা বলে এরা চলে যায়। এরপরে আবারও ডিনারের সিন দেখানো হয়, যেখানে কিনা চ্যান ইচ্ছা করে এরার ক্লোজে যাওয়ার চেষ্টা করছিল আর এরাকে বলে, আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। তখন এখানে ইয়ান বলে তার নেফিউকে, তুমি কোথাও যেতে পারবে না, তুমি কোম্পানির প্রজেক্ট কমপ্লিট করনি, আর এর জন্য আমাদের কোম্পানির লস হবে। তখন চ্যান ভয় পেয়ে যায়, আর এখানে চ্যানের ড্যাডি তখন চ্যানকে বকা দিয়ে বলে, তাড়াতাড়ি কোম্পানির প্রজেক্টগুলো কমপ্লিট করো, নয়তো তুমি কোথাও যেতে পারবে না। এরপরে এখানে গ্র্যান্ডপা সবার সামনে ঘোষণা করে, চ্যান আর অ্যারান তাদের দুজনের বিয়ের ডেট ফিক্সড করবো না, কারণ এখন চ্যান তার কোম্পানির প্রজেক্ট নিয়ে অনেক বেশি বিজি হয়ে যাবে। এরা তার মম আর ড্যাডের সাথে বাড়িতে ফিরে আসে। এখানে মম এরার ওপরে অনেক চিৎকার করে বলে, তুমি ওখানে কি মনে করে চ্যানকে সবার সামনে রিজেক্ট করতে গিয়েছিলে? জানো না আমাদের কোম্পানির কত লস হবে যদি তুমি ওখানে কোনো কিছু বলো? আর এখানে তারা দুজনেই তখন অনেকটাই রেগেছিল এরার ওপরে। এরা বলে, আপনারা দুজনে সবসময় শুধু কোম্পানির চিন্তা ভাবনা করেন, আমাকে নিয়ে একটুও ভাবেন না। ড্যাড বলে, তুমি তো লাকি যে ওই বড় ফ্যামিলিতে যেতে পারছো। এখানে তখন বলেই দেয় এরা, আমি চ্যানকে লাইক করি না, বরং আমি আঙ্কেল ইয়ানকে লাইক করি। এই কথা শোনার পর ড্যাড আরো চিৎকার করে, তুমি এই কথা কিভাবে বলতে পারো? আমি কখনোই ভাবতে পারিনি তুমি এতটা বেশি নিচে নামবে, আর তুমি বলছো তুমি ইয়ানকে লাইক করো। এখন তো আমার মনে হচ্ছে যে তুমি আমার আসল মেয়েই না। এরা এইসব কিছুতে অনেক কষ্ট পায়। সে বলে, ঠিক আছে তাহলে আমি আপনাদের সাথে থাকবো না, এই বাড়ি থেকে চলে যাব। ড্যাড বলে, এই বাড়ি থেকে চলে যাবে? ছোটবেলা থেকে তুমি অনেক ভালোভাবে বড় হয়েছো, তাহলে তুমি আমার সব টাকা নেওয়া বন্ধ করে দাও আর নিজে কিছু করে দেখাও। এরা তখন কান্না করে বাড়ি থেকে চলে যায়। এরপরে ও তখন একটি ট্যাক্সি নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে রাস্তার ভিতর ইয়ানের সাথে দেখা হয়ে যায়। ইয়ান বলে, তুমি এত বেশি কষ্টে রয়েছে, তাহলে আমাকে একবার তুমি কেন বলোনি? এরা ইমোশনাল হয়ে ইয়ানকে হাগ করে। এরপরে ইয়ান বলে, তুমি শুধু আমাকে একটি কল করে দিতে, তাহলে আমি সাথে সাথে তোমাকে নেওয়ার জন্য যেতাম। এখানে এরা কোনো কিছু না বলে ইয়ানকে কিস করে। একটু পরে আবার ইয়ানকে নিজে থেকেই দূরে সরিয়ে দেয়। আমি চাই না যে তুমি আমার কারণে বিপদে পড়ো, আমি তোমাকে কোনোভাবে বিপদে ফেলতে চাই না। ইয়ান বলে, আমি তোমাকে সাহায্য করব, এতে আমি কিভাবে বিপদে পড়বো? এরা বলে, আমাদের ফ্যামিলি এটা কখনোই অ্যাকসেপ্ট করবে না। ইয়ান বলে, এখন আমি বুঝতে পেরেছি তুমি সত্যি আমাকে লাইক করো, তাহলে এটা অ্যাকসেপ্ট কেন করছো না? আর আমি আমাদের দুজনের ফ্যামিলিকে দেখে নেব। বাট এরা বলে, এরকম কোনো কিছু করার দরকার নেই, এটা বলে চলে যায়। পরে আমরা এরাকে তার রুমে দেখতে পাই কান্নাকাটি করছে। আর অন্যদিকে ইয়ান তার ফ্রেন্ডদের সাথে ড্রিঙ্ক করার জন্য এসেছে। ফ্রেন্ড বলে ইয়ানকে, তুই তো এখন অনেক বড় হয়েছিস আর বাচ্চাদের মতন কিনা কান্নাকাটি করছিস। ইয়ান বলে, তুই বুঝবি না। ফ্রেন্ড বলে, মেয়েটি তোকে রিজেক্ট করে দিয়েছে, তাহলে অন্য কোনো মেয়েকে দেখ। কিন্তু ইয়ান তার ফ্রেন্ডের কথাই আর পাত্তা দেয় না। অন্য আরেকজন ফ্রেন্ড যার নাম মো, সে বলে, আমি তোর দুঃখ দূর করার জন্য একটি ব্যবস্থা করেছি। তখনই দুটি মেয়ে ভিতরে আসে, যাদেরকে দেখার সাথে সাথে ইয়ান উঠে পড়ে, কিন্তু মেয়েরা ইয়ানকে যেতে দেয় না, বাধা দেয়। ইয়ান বলে যে তোমরা এখানে আমার বাকি ফ্রেন্ডদের সাথে এনজয় করো, আমাকে যেতে দাও। এরপরে ইয়ানকে কারের ভিতরে দেখানো হয় স্মোক করছিল। তখন অ্যাসিস্ট্যান্ট ফোন করে আর ইয়ানকে বলে, আমি একটি খবর পেয়েছি, এরা তার বাড়ি থেকে চলে গিয়েছে। এটা শোনার সাথে সাথে ইয়ান তখন এরাকে মেসেজ করে, বাট দেখতে পাই এরা তো ওকে আগে ব্লক করে দিয়েছে। পরের দিন কলেজে চলে যায়, যেখানে বেস্টি তো কোনো কিছু জানে না এরা সম্পর্কে, আর বলে এরা তো আজ কলেজেই আসেনি। তখন ইয়ানের অনেক চিন্তা হতে থাকে এরাকে নিয়ে, আর বেস্টির কাছ থেকে জানতে পারে এরা আসলে একটি জায়গায় পার্ট টাইম জব করতে গিয়েছে। তাই ইয়ান ওই লোকেশনেও চলে আসে এরাকে দেখার জন্য। এখানে একটি মেয়ের সাথে দেখা হয়। মেয়েটি বলে, এরা আসলে আমার বেবিকে এখানে মিউজিক শেখাচ্ছে। তখন ইয়ান বাহির থেকে এরাকে দেখতে থাকে, দেখতে পাই এরা অনেক সুন্দরভাবে এখানে পিয়ানো প্লে করছিল, তাই আর ভিতরে না গিয়ে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মেয়েটি এরাকে বলে, তোমার জন্য নতুন একজন ক্লায়েন্ট অপেক্ষা করছে, হয়তো তোমার কাছ থেকে পিয়ানো শিখতে চায়। এরা তাই ওনার সাথে দেখা করতে একটি রুমে আসে, দেখতে পাই এটা তো অন্য কেউ নয় বরং ইয়ান। ইয়ান বলে, তুমি এখানে পার্ট টাইম জব করতে এসেছো? এরা বলে, হ্যাঁ, আর আমি তোমার কাছ থেকে সাহায্য নিতে চাই না। কিন্তু এখানে ইয়ান ওকে বলে, তুমি আমার সাথে যাবে। এরা কিছুতেই রাজি হয় না। এই কারণে ইয়ান রেগে যায়, এরাকে জোর করে কিস করতে থাকে।
এরা রেগে ইয়ানকে দূরে সরিয়ে দেয়। বাইরে থাকা দুটি মেয়ে মনে করে ভিতরে যে ছেলেটি রয়েছে সে আসলে এরাকে বুলিং করছে। তাদের ভয় হয় এরাকে নিয়ে, তাই তো দুজন গার্ডকে নিয়ে ভিতরে জোর করে ঢুকে পড়ে। যেখানে গার্ড আসার পরে ইয়ানকে মারতে শুরু করে। তখন এরা ওদেরকে থামায় আর বলে আমি এই লোকটিকে চিনি। এটা শোনার সাথে সাথে মেয়ে দুটি অনেক লজ্জা পায় আর গার্ডরাও চলে যায়। এরপরে দেখানো হয় এরা ইয়ানকে মেডিসিন লাগিয়ে দেয়। এরপরে চলে যেতে নিয়েছিল, বাট ইয়ান বলে যে কোথায় যাচ্ছ, এখানেই থাকো। এরা বলে আপনি অনেক কম ব্যথা পেয়েছেন আর আমি মেডিসিন লাগিয়ে দিয়েছি, এখন একটু রেস্ট করুন, ঠিক হয়ে যাবেন, আমি চলে যাব। কিন্তু ইয়ান তো এরাকে কোলেই বসিয়ে নেয়, বলে তুমি কোথাও যাবে না, আমরা দুজনেই একে অপরকে লাইক করি, তাহলে তুমি আমার কাছে আসতে এত বেশি ভয় কেন পাও, তোমার কিসের এত ভয়? এখানে এরা বলে আমাদের দুজনের ভিতরে এজ গ্যাপ রয়েছে আর আমাদের ভালোবাসা কখনোই আমাদের দুজনের ফ্যামিলি অ্যাকসেপ্ট করবে না। সব থেকে বড় কথা আমি তোমার নেফিউ চ্যানের ফিয়ন্সে ছিলাম। ইয়ান বলে তুমি চ্যানের ফিয়ন্সে ছিলে বাট এখন নেই, তাহলে তুমি কেন ভয় পাচ্ছ? বাট এরপরেও এরা কিছুতেই রাজি হয় না, এখান থেকে চলে যায়। তখন ইয়ান তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে এই পুরো মিউজিক স্কুলটা কিনে নিতে বলে। বাইরে এসে এরা তার ফোন চেক করে, যেখানে ও মমের কিছু মেসেজ দেখতে পায়। মম বলেছে দেখো তোমার ড্যাড কিরকম অবস্থা করেছে নিজের, আর তুমি যদি আমাদের কথা না শোনো তাহলে তোমার ড্যাড নিজেকেই শেষ করে ফেলবে। এখন তুমি বলো তুমি কি করবে? এইসব কিছু দেখার পর এরা অনেক ইমোশনাল হয়ে যায়, কান্নাকাটি শুরু করে দেয়, কারণ এরা বুঝতে পারছিল না এখন ওর কি করা উচিত। নিজের মম আর ড্যাডের কথা শুনবে নাকি তার ভালোবাসার মানুষকে বেছে নেবে। এরপর আমরা ইয়ানকে দেখতে পাই, তার সাথে দেখা করতে এরার ভাই এসেছে। এখানে হুও বলে ইয়ানকে মম আর ড্যাড মিলে আমার সিস্টারকে অনেক বেশি ব্ল্যাকমেল করতে শুরু করেছে আর তাকে জোর করে চ্যানের সাথে বিয়ে দিতে চাই, কিন্তু আমি আমার সিস্টারকে হ্যাপি দেখতে চাই, তাই এখন আপনি কিছু একটা করতে পারবেন, আমার সিস্টারকে বাঁচিয়ে নিন। চ্যান তখন রেগে বলে তুমি কোনো চিন্তা করো না, আমি অবশ্যই এরাকে বাঁচিয়ে নেব। পরের সিনে আমরা এরাকে দেখতে পাই কোম্পানিতে জব করতে এসেছে। তখন এরার মম এরাকে ফোন করে বলে আজ চ্যান তাদের জন্য একটি লাঞ্চের ব্যবস্থা করেছে, তাই এরা যেন তাদের সাথে অবশ্যই লাঞ্চটি অ্যাটেন্ড করতে যায়। অন্যদিকে ইয়ানকে দেখানো হয় ইয়ানও তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে খবর পেয়ে গিয়েছে আর চ্যান তাদের জন্য একটি লাঞ্চের ব্যবস্থা করেছে, যেখানে এরা তার মম আর ড্যাডের সাথে যাবে। পরের সিনে চ্যানকে দেখানো হয় হোটেলের বাইরে সবার আসার অপেক্ষা করছিল। একটু পরে এরা তার মম আর ড্যাডের সাথে চ্যানের সাথে দেখা করতে আসে। চ্যান এরাকে দেখে অনেক খুশি হয়ে যায়, সবাই একসাথে লাঞ্চ এনজয় করতে থাকে, যেখানে চ্যান অনেক বেশি কেয়ার করছিল এরার আর ভালো সাজার অ্যাক্টিং করে। এখানে বলে এরা যা যা খেতে পছন্দ করে আমি সব অর্ডার করেছি। এসব দেখার পর ড্যাড বলে তুমি অনেক ভালো হাজবেন্ড হবে ফিউচারে এরার জন্য। একটু পরে চ্যান বাহিরে চলে আসে। ভিতরে তখন এরা মম আর ড্যাডকে বলে আমি কিছুক্ষণের জন্য রেস্ট করতে চাই, তাই আমাকে একা থাকতে দিন। ড্যাড বলে দিন দিন তুমি অনেক বেশি খারাপ ব্যবহার করতে শিখে গিয়েছো আর আমাদের কথাও তুমি আজকাল একদমই মানছো না। এখানে মম নিজের হাজবেন্ডকে চুপ থাকতে বলে এরা তো আমাদের কথা শুনে এখানে এসেছে, তাই আপনি এরাকে বকবেন না। ড্যাড বলে তাহলে তুমি এখানে এরাকে বুঝিয়ে দাও। এইটা বলে ড্যাড চলে যায়। তখন মম এরাকে বলে তোমার ড্যাড এখন তোমার উপরে শুধু একটু রেগে রয়েছে, কিন্তু দেখবে যে অবশ্যই একটু পরে তোমার ড্যাডের মাথা ঠিক হয়ে গিয়েছে। আর এরপরে মম বাহিরে চলে আসে এরাকে ভিতরে রেখে। বাইরে একটি জুসের ভিতরে কিছু মেডিসিন মিশিয়ে দেয়, ভিতরে এসে এরাকে ওটা খেতে দেয়। এরাও চুপচাপ খেয়ে নেয়। আর যখন মমের সাথে চলে যেতে নেবে তখন মম এরাকে বারবার সরি বলে তুমি তোমার মম আর ড্যাডকে ক্ষমা করে দিও, তুমি তো জানোই আমাদের বিজনেস এখন অনেকটাই বেশি স্লো চলছে, তাই চ্যানের সাহায্যের আমাদের প্রয়োজন। এই কারণেই আমরা চ্যানের সাথে তোমার বিয়ে দিতে চাচ্ছি, নয়তো আমরা কখনোই তোমার বিয়েটা চ্যানের সাথে দিতাম না, বরং তুমি যাকে লাইক করো তার সাথেই করিয়ে দিতাম। তাই তুমি তোমার মম আর ড্যাডকে প্লিজ ক্ষমা করে দাও। এরকম ভাবে অনেক ইমোশনাল কথা বলতে শুরু করে অ্যানা সামনে। তো অ্যানা বলে মম আমি আপনাকে অনেক আগে ক্ষমা করে দিয়েছি, এরকম ভাবে সরি বলবেন না। এরপরে মম বাহিরে আসে, চ্যানের সাথে দেখা করে বলেন দেখো আমি আমার কাজ করেছি, আমি অ্যানাকে মেডিসিন খাইয়ে দিয়েছি, আই হোপ অ্যানা তোমাকে খুশি করতে পারবে। চ্যান ওনাকে থ্যাংক ইউ বলে আপনি তো দেখছি আমাকে আর অ্যানাকে কাছে আসার সুযোগ তৈরি করে দিয়েছেন। এরপরে চ্যান মনে মনে বলে অ্যানা সবার সামনে তুমি আমাকে রিজেক্ট করেছিলে, এখন আমি সব কিছুর বদলা নেব। অ্যানার রুমে ছিল, হঠাৎ করে অ্যানার অনেক বেশি মাথা ঘুরতে থাকে। তখনই ভিতরে চলে আসে চ্যানে, যাকে দেখার পর অ্যানা বলে তুমি এখানে কেন এসেছো? চ্যান বলে কারণ আজ আমি তোমার সাথে এনজয় করব আর তোমাকে নিজের করে নেব, দেন বদলাও নেব। আর তখন এখানে অ্যানা এটা ভালো করে বুঝতে পারে যে ওর মম আসলে ওকে মেডিসিন দিয়েছে। তখন অ্যানা বলে আমার প্যারেন্টস আমার সাথে এমনটা কিছুতেই করতে পারে না, কিন্তু এখানে দেখা যায় চ্যান ওর সাথে তখন জোর করতে শুরু করে দেয়। অ্যানা চিৎকার করতে থাকে আর নিজেকে সেভ রাখার জন্য এখানে চ্যানকে আঘাত করে। বাইরে আমরা ইয়ানকে দেখতে পাই, নিজের পুরো গার্ডদেরকে নিয়ে ভিতরে চলে আসে। আর এখানে যখন ইয়ানকে দেখতে পায় তখন চ্যান ভয় পেয়ে যায় আর মিথ্যে নাটক করতে থাকে। আসলে এখানে এরা নিজে আমার ফায়দা ওঠানোর চেষ্টা করছিল, আমি যখন ওকে মানা করেছিলাম তখন আমাকে আঘাত করেছে, কিন্তু ইয়ান তো এখানে এরা দেখি এগিয়ে যেতে নেয়। তখন চ্যান বাধা দেওয়ার চেষ্টা করে।
ইয়ান উল্টো চ্যানকে পাঁচ মেরে বলে, এরার কাছ থেকে দূরে থাকবি, কারণ এরা শুধুমাত্র আমার। তখন চ্যান অবাক হয়ে যায় আঙ্কেলের কথা শুনে। আর এখানে তো ইয়ান ওকে বলে দেয়, আজকে পর যেন আর কখনোই তোকে এরার আশেপাশেও না দেখি। এরপরে চলে যায় এরার কাছে। এরা এখনো অনেক বেশি ভয় পেয়েছিল, তাই ইয়ানকে নিজের কাছ থেকে দূরে সরতে বলে। ইয়ান বলে, এখন সবকিছু ঠিক আছে আর তুমি একদমই ভয় পেও না। একটু পরে যখন এরা নিজের হোশে ফিরে আসে, তখন ইয়ানকে জড়িয়ে ধরে বলে, আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, আর অনেক কান্নাকাটি করে। ইয়ান বলে, কিছু হয়নি, সবকিছু ঠিক আছে। এরপরে অনেক বেশি হট ফিল করছিল এরা, তাই তো ওইখানে ইয়ানকে সাহায্য করতে বলে। ইয়ানের শার্ট খুলে দিতে চায়, বাট ইয়ান বলে, দেখো তুমি এখন একদমই হোশে নেই, তাই এমনটি করছো, তুমি রেস্ট করো। এটা বলে ও বেডে নিয়ে যায় এরাকে, বাট এরপরও এরা বারবার ইয়ানকেই কিস করতে থাকে আর ইয়ানের শার্ট খুলে দিতে চাচ্ছিল। ইয়ান বলে সকালে তুমি রিগ্রেট ফিল করবে। এরা বলে, তুমি কি এখন আমাকে আর লাইক করো না, আমাকে আর নিজের করে পেতে চাও না? এটা শুনে সাথে সাথে ইয়ান তখন এরাকেই কিস করে। তারা দুজনে এখানে একসাথে নাইট স্পেন্ড করে নেয়। মাঝ রাতের সিন দেখানো হয়, এরা ঘুমিয়ে পড়েছে আর এখানে ইয়ান এরার কেয়ার করেছিল। এরাকে ও কোনোভাবে হার্ট করতে চায় না। তখন একটি মেসেজ আসে, অ্যাসিস্ট্যান্ট বলে এরার মম আর ড্যাড পুলিশে গিয়ে কমপ্লেন করেছে। এইটা লিখেছে যে তাদের মেয়েকে কেউ একজন কিডন্যাপ করেছে। ইয়ান এইসব কিছু ঠিক করার জন্য চলে যায়। এরা যখন ঘুম থেকে উঠে পড়ে, তখন ইয়ানের একটি মেসেজ দেখতে পায়, যেখানে লেখা ছিল, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এই মেসেজ দেখার পর এরা রাতের কথা মনে পড়ে আর অনেক বেশি রিগ্রেট ফিল করতে থাকে। এরপরে অ্যাসিস্ট্যান্ট ফোন করে, বলে বস পুলিশ স্টেশনে রয়েছে। এরা এটা শোনার পর ভয় পায়, তাড়াতাড়ি করে বের হয়ে পড়ে ইয়ানের সাথে দেখা করার জন্য। আর রাস্তায় জিজ্ঞাসা করে অ্যাসিস্ট্যান্টকে আসলে কি হয়েছে, যার কারণে ইয়ান পুলিশ স্টেশনে রয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার মম ড্যাড আর চ্যান তারা আসলে কমপ্লেন করে দিয়েছে আপনাকে কেউ একজন কিডন্যাপ করেছে, তাই পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। এরপরে এরা তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনের বাইরে আসে আর একজনকে জিজ্ঞাসা করে ইয়ান কোথায়। এখানে পুলিশটি বলে, ইয়ান তো এখান থেকে অনেক আগেই চলে গিয়েছে। এরা তখন বলে, ইয়ান কোথায় গিয়েছে, সে আমাকে রেখে কোথায় চলে যেতে পারে, আমি ইয়ানকে ছাড়া কিছুতেই বাঁচবো না। তখনই এখানে ইয়ান চলে আসে। এরা ইয়ানকে দেখে খুশি হয়ে ইয়ানকে হাগ করে নেয়। ইয়ান বলে, আমি কিন্তু তোমার বলা সব কথাই শুনে নিয়েছি। এরপরে তারা বাড়িতে যাওয়ার জন্য কারে উঠে পড়ে। এরা বলে, আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু তোমাকে সুস্থ দেখে অনেক বেশি খুশি হয়েছি। এরপরে এরা এটাও বলে যে আমি আবার হোস্টেলে ফিরে যাব। এইটা শোনার পর ইয়ান বলে, আমরা দুজনে একটু কাছে আসতে নিয়েছি, আর তুমি কিনা এখনই আমার কাছ থেকে দূরে চলে যাবে। এরা বলে, আসলে আমি রাতের ওই ঘটনার জন্য অনেক বেশি রিগ্রেট ফিল করছি, আর না জেনে আমি তোমাকে কত বেশি সমস্যায় ফেলেছিলাম রাতে ড্রাঙ্ক থাকার কারণে। এখানে বলে, ইয়ান তুমি কি জানো রাতে তুমি আমাকে হাজবেন্ড বলেছো, তাহলে আমি সমস্যায় কিভাবে পড়বো। এরা সাথে সাথে ইয়ানের মুখ বন্ধ করে দেয় আর বলে, একদমই এরকম কথাগুলো বলবে না। ইয়ান বলে, তাহলে তুমি আমার সাথে থাকবে। এখানে এরা তখন আবারও বলে, আমি তোমার সাথে থাকতে পারবো না, আমার মম ড্যাড এটা কিছুতেই অ্যাকসেপ্ট করবে না, আর চ্যান ও তো কিছুতেই মানবে না, তাই আমি থাকতে পারবো না। এইসব শোনার পর এবার ইয়ান অ্যাক্টিং করে বলে, ঠিক আছে তুমি যেহেতু আমার সাথে থাকতে চাও না, তাহলে আমি আর তোমাকে জোর করবো না, তোমার পিছনে ঘুর করবো না। এইটা বলে বের হয়ে যেতে নিয়েছিল। তখনই এরা ইয়ানকে হাক করে নেয় আর বলে, না তুমি কোথাও যাবে না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি শুধুমাত্র তোমার সাথেই থাকতে চাই। ইয়ান বলে, আমিও তোমার সাথেই থাকবো, তাই যাই হয়ে যাক না কেন সবকিছু এখন আমরা দুজনে একসাথে সমাধান করব। পরের সিনে আমরা দেখতে পাই হোটেলে এরাকে আপসেট রয়েছে। তখন ইয়ান এসে বলে, কি হয়েছে, তুমি আপসেট কেন? এরা বলে, আমার মম ড্যাড আমাকে বারবার ফোন করেছে। এটা শোনার পর ইয়ান বলে, তোমার যদি মম আর ড্যাডের সাথে কথা বলার ইচ্ছা না করে তাহলে কথা বলো না, আমি তোমাকে শুধুমাত্র অ্যাডভাইস দিতে পারবো, অন্য কিছু না। এরা বলে, হ্যাঁ। এরপর ওকে রেস্ট করার জন্য রুমে যেতে বলে। এরপরে অ্যাসিস্ট্যান্ট ফোন দিয়ে বলে, বস সামনে এরার মম আর ড্যাড আরো বড় কোনো ঝামেলা তৈরি করবে। এরপরে যখন ইয়ান রুমে ছিল তখন দেখতে পায় এরার ফোনটা রিং করছে আর এরার ড্যাড ফোন করেছে। তো ইয়ান ফোন রিসিভ করে আর ড্যাড অপর সাইডে থেকে এরা মনে করে ইয়ানকে অনেক বকা দিতে শুরু করে আর বলে, তুমি কোথায় গিয়েছো, তোমার সাহস কিভাবে হয় কোনো অচেনা ছেলের সাথে রাত কাটানোর। তখন ইয়ান বলে, কারণ এরা শুধুমাত্র আমার, আর আপনারা ইয়ানের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, কারণ এরা চ্যানকে বিয়ে করবে না। আর এখানে ড্যাড তো জানে না ইয়ান আসলে এখন অন্য কারোর সাথে নয়, বরং ইয়ানের সাথে রয়েছে। একটু পরে এরা চলে আসে আর ইয়ানকে জিজ্ঞাসা করে কে ফোন দিয়েছিল। ইয়ান বলে, কেউ না, তুমি রেস্ট করো। তারা দুজনে একসাথে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ইয়ান কোম্পানিতে যাওয়ার জন্য রেডি হয়। এই সময় অ্যাসিস্ট্যান্টের ফোন আসে। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার ড্যাড সব কিছু জানতে পেরেছে আর ওনার তো হার্ট অ্যাটাক হয়েছে, এখন হসপিটালে রয়েছে। ইয়ান বলে, ঠিক আছে আমি দেখা করে নেব আর সব কিছু বুঝিয়ে বলবো। হসপিটালে চলে আসে ড্যাডের সাথে দেখা করতে, যেখানে ড্যাড বলে, তুমি এটা কি করেছো, একদমই ঠিক করনি। এরা তো আসলে চ্যানের ফিয়ন্সি, আর তুমি কিনা তোমার নেফিওর ফিয়ন্সির সাথে সম্পর্ক রাখছো, এটা কিভাবে করতে পারলে তুমি? তখন এখানে বলে ইয়ান,
কারণ এরা চ্যানকে লাইক করে না। আমরা দুজনে একে অপরকে লাইক করি, তাহলে ও কেন শুধু শুধু চ্যানকে বিয়ে করবে? আর আপনারা যা ইচ্ছা তা করতে পারেন, তবে আমি এরাকে ছাড়বো না। তখন এখানে চ্যানের মম আসে। ইয়ানের উপরে রেগে বলে, তুমি কিভাবে তোমার গার্ড দিয়ে আমার ছেলেকে এত বেশি মারধর করাতে পারো? আমি তোমাকে ছাড়বো না। তখন ড্যাডি রেগে এখানে চ্যানের মমকে চুপ থাকার কথা বলবে, বাট নিজেই কথা বলার শক্তিটুকুও পাচ্ছিল না। চ্যানের মম এসে ইয়ানের ড্যাডের কেয়ার শুরু করে দেয়। ইয়ান বলে, আপনারা যা ইচ্ছা তা করতে পারেন, আমার যা ভালো মনে হয়েছে আমি তাই করেছি। বাড়িতে এরাকে দেখানো হয় ঘুম থেকে ওঠার পর তার ফ্রেন্ডের মেসেজ দেখতে পায়, যেখানে জুজু ওকে বলেছে একটি নতুন ক্লাব ওপেনিং হচ্ছে, আর ওখানে তুমি চাইলে ভালো পারফরমেন্স করতে পারবে, তাই আমি তোমাকে ওই ক্লাবে নিয়ে যাব। এরা ভাবে যে এই কথাগুলো ও ইয়ানকে বলবে। অন্যদিকে ইয়ানের কাছেও ইয়ানের ফ্রেন্ড ফোন করে আর বলে, আমি নতুন একটি ক্লাব ওপেনিং করছি আর তোমাকে এটাতে থাকতেই হবে। ইয়ান প্রথমে একদমই যেতে চায় না, বাট ফ্রেন্ড ওকে ওখানে বেশি জোর করে। তাই তো ইয়ান এরাকে ফোন করে বলে, আজ আমার বাড়িতে ফিরতে অনেক লেট হবে, আমি একটি কাজে যাব। এরা বলে ঠিক আছে। এরা মনে মনে খুশি হয় যে তাহলে এখন ও নিজের ফ্রেন্ডের সাথে ক্লাবে যেতে পারবে। রাতে ইয়ান ফ্রেন্ডদের সাথে ক্লাবে আসে, বাট এখানে ও শুধুমাত্র ফোন দেখছিল। তাই একজন ফ্রেন্ড বলে, একটি গার্লফ্রেন্ড পেয়ে তোর এরকম অবস্থা হয়েছে, এনজয় করা মনে হয় ভুলে গিয়েছিস। ইয়ান বলে, তোর কোনো গার্লফ্রেন্ড রয়েছে আর বউ তো নেই, তাহলে তুই বুঝবি কিভাবে? এটা বলে ইয়ান এখান থেকে চলে যায়। তখন আমরা এখানে দেখতে পাই এরাকে এখান দিয়ে যাচ্ছিল। ওই ফ্রেন্ড আবার এরাকে ধরে বলে, দেখতে তো অনেক বেশি বিউটিফুল। আসলে ও মনে করেছে এরা হচ্ছে এখানকার মডেল, তাই ওদের সাথে ডান্স করার জন্য জোর করছিল। এরা তখন মানা করে। ফ্রেন্ড বলে, এখানকার মডেল হয়ে তুমি আমাদের সাথে ডান্স করতে মানা করছো? এরা বলে, তোমাদের কথাও ভুল হয়েছে, আমি এখানকার মডেল নয়, আমি আমার ফ্রেন্ডের সাথে এখানে এসেছি। বাট কিছুতে এই কথা ফ্রেন্ডে বিশ্বাস করে না, আর এখানে এরার সাথে জোর করতে থাকে ডান্স করার জন্য। এরা তাদের কাছ থেকে নিজের হাত ছাড়ানোর অনেক চেষ্টা করে। এই সময় এখানে ইয়ান আসে, ফ্রেন্ডকে অনেক জোরে একটি পাঞ্চ মেরে বলে, এ হচ্ছে তোর সিস্টার ইন ল, তাই এর কাছ থেকে দূরে থাক। ফ্রেন্ড বলে, আসলে আমরা বুঝতে পারিনি। আর এরপরে তো ইয়ান রেগে ওখান থেকে এরাকে নিয়ে বাইরে বের হয়ে আসে, আর এরার উপরে অনেক বেশি রেগেছিল। এরাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কার সাথে এসেছো আর আমাকে কেন বলোনি? এরা বলে, আমি আমার ফ্রেন্ডের সাথে এখানে পারফরমেন্স করতে এসেছি। এইটা শোনার পর ইয়ানের রাগ আরো বেড়ে যায়। বলে, তুমি এত ঠান্ডার ভিতর এরকম ড্রেস পরে বাইরে এসেছো? আর ইয়ানের কাছ থেকে এত বেশি বকা খাওয়ার পর এখানে তো কান্নাই শুরু করে দেয় এরা। আর ওর কান্না দেখে ইয়ান একদম শান্ত হয়ে যায়। এরাকে একদম ছোট বাচ্চাদের মতন কান্না থামানোর জন্য রিকোয়েস্ট করে। তখনই এরার ফ্রেন্ড এরাকে ফোন করে আর বলে যে, তুই কোথায়? আমি তো ওয়াশরুমে গিয়েছিলাম, ফিরে আসার পর আর তোকে কোথাও দেখতে পারছি না। এরা বলে, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি এখন একদমই ঠিক আছি। ফোন রেখে দেওয়ার পর ও ফোনটা এগিয়ে দেয় ইয়ানের দিকে আর বলে, এখন চেক করে বলো যে তোমার বিশ্বাস হয়েছে কিনা যে এখানে আমি আমার ফ্রেন্ডের সাথে এসেছি। ইয়ান বলে, আমি সরি, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ভুল বুঝেছি, বাট এরকম আর কখনোই করবো না, কিন্তু এরপরও তুমি কান্না করো না। এরাও তখন শান্ত হয়ে যায়। এরপরে তারা দুজনে একে অপরকে কিস করে। পরের দিন চ্যানের ড্যাডকে দেখানো হয় ইয়ানের সাথে দেখা করতে এসেছে। তো এখানে বাড়িতে থাকা বাটলার বলে যে আসলে ইয়াং মাস্টার ইয়ান তো এখন তার গার্লফ্রেন্ডের সাথে বাইরে গিয়েছে। চ্যানের ড্যাড বলে, আচ্ছা ইয়ানের তাহলে এখন গার্লফ্রেন্ডও হয়ে গিয়েছে, ভালো তো। তখনই ইয়ান ভিতরে আসে, তার সাথে এখানে আমরা এরাকেও দেখতে পাই। এরা তো চ্যানের ড্যাডকে দেখে ভয় পেয়ে ইয়ানের পিছনে লুকিয়ে রয়েছিল। ইয়ান জিজ্ঞাসা করে, আপনি এখানে কেন এসেছেন? ড্যাড বলে, আমি চ্যানকে নিয়ে কথা বলতে এসেছি। এটা শোনার পর এরা তখন বের হয়ে আসে, আর এখানে যখন ইয়ান আর এরা দুজনকে একসাথে দেখতে পায়, চ্যানের ড্যাড খুশি হওয়ার অ্যাক্টিং করে বলে, খুশি হয়েছি যে তোমরা দুজনে এখন একসাথে রয়েছো। এরপরে ইয়ানকে বলে, চ্যানকে ক্ষমা করে দিতে পারো না? ইয়ান বলে, আমি চ্যানকে কিছুতেই ক্ষমা করব না, ও যে ভুলটি করেছে ওর জন্য অবশ্যই চ্যানকে শাস্তি পেতে হবে, আর এটা নিয়ে আমি ড্যাডের সাথেও কথা বলেছি। তো এখানে চ্যানের ড্যাড তখন জিজ্ঞাসা করে, আমিও জানতে চাই চ্যান আসলে কি বড় অপরাধ করেছে। ইয়ান বলে, চ্যান যে বড় অপরাধ করেছে ওটা আমি আপনাকে বলতেও পারবো না, তবে এইটুকু বলতে পারি চ্যান এটার সাথে অনেক খারাপ কিছু করেছে। ড্যাড বলে, কি করেছে আমাকে বলো। মানে ড্যাড এখানে শোনার জন্য অনেক বেশি জোর করতে থাকে, তাই ইয়ান বলেই দেয় চ্যান আসলে এক ধরনের মেডিসিন দিয়েছিল এরাকে, এরপরে এরার ফায়দা ওঠানোর চেষ্টা করেছে। ড্যাড বলে, আচ্ছা এই ব্যাপার, আর আমি তো চ্যানকে সহজে বোঝাতেই পারিনি, তবে ও যা করেছে এর জন্য আমি তোমাকে বারবার সরি বলছি, কিন্তু তুমি চ্যানকে ক্ষমা করে দাও। ইয়ান বলে, কিছুতেই আমি চ্যানকে ক্ষমা করব না, কারণ ও আমার লেডির ওপরে হাত উঠিয়েছে। ড্যাড বলে, আমি তোকে বোঝাতে পারিনি, তাই তোমরা প্লিজ ওকে ক্ষমা করে দাও। ইয়ান বলে, যেখানে তুমি তোমার নিজের ছেলেকে বোঝাতে পারোনি, তাহলে আমরা ওকে ক্ষমা কেন করব? এটা বলার পর এরাকে নিয়ে রুমে আসে, আর সাথে সাথে এরাকে কিস করতে নেয়, কিন্তু এরা এখানে ইয়ানের মুখ বন্ধ করে দেয় আর বলে, একটু পরে আমাকে কিস করো, বাইরে এখনো চ্যানের ড্যাড রয়েছে। ইয়ান বলে, তাতে কি হয়েছে, আমি তো তোমার ভালোবাসা একদম পুরো পাগল, আর তুমি তো দেখছি এখনো এই কারণে আমাকে কিসও করবে না। বাইরে সবাই জানে তুমি এখনো চ্যানের ফিয়ন্সি, তুমি তো আমাকে এটাও বলেছো আমি আমাদের দুজনের রিলেশনের কথা বাইরে পাবলিক করতে পারবো না, তাহলে ভাবো আমার উপর দিয়ে কি কি যাচ্ছে।
আমি এসব কষ্টগুলো কিভাবে সহ্য করব। এসব শোনার পর এরা তখন নিজে থেকেই ইয়ানকে কিস করতে শুরু করে। তখন আবার বাহিরে চ্যানের ড্যাডের ভয়েস শুনতে পায়। তাই তো এরা ভয় পেয়ে যায়। কিন্তু ইয়ান ওকে যেতেই দেয় না, বরং দরজায় তখন লক করে দেয় আর এরাকে কিস করতে থাকে। বাট এরা ইয়ানকে একটু হার্ট করে। ইয়ান বলে কি হয়েছে? এরা বলে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। ইয়ান বলে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। এরপরে এরা বলে ইয়ানকে আমার কলেজে এক্সাম শুরু হয়ে যাবে, তাই আমাকে হোস্টেলে যেতে হবে। ইয়ান বলে তাহলে আমিও তোমার সাথে ওখানেই থাকবো। এরা বলে কোনো দরকার নেই, ওখানে রয়েছে আমার বেস্টি যে আমার অনেক বেশি খেয়াল রাখে, তাই তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। পরের দিন এরা যখন হোস্টেলে ফিরে আসে অবাক হয়ে যায় এখানে তার মম আর ড্যাডকে দেখার পর। তাই তো বেস্টিকে বাইরে অপেক্ষা করতে বলে। ও ভিতরে আসে, যেখানে ড্যাড প্রথমে এরার উপর রেগে এরাকে থাপ্পড় মারে। এরপরে এরাকে কিছু ছবি দেখিয়ে বলে এই ছেলেটিকে যার সাথে তুমি ঘোরাফেরা করছো। এরা রেগে বলে প্রথমে তো আপনারা দুজনে মিলে আমাকে নেশা করিয়ে জায়ানের রুমে পাঠিয়েছিলেন, আর এখন কি না গোয়েন্দা লাগিয়েছেন আমার পিছনে, যাতে করে আমার সব খবরগুলো আপনাদেরকে দিতে পারে। আপনারা এইসব কিছু কিভাবে করতে পারেন? তো এখানে মম তখন রেগে বলে এর জন্য তুমি আমাদের উপরে রাগ করতেই পারো, আমরা যা করেছি ওইটা ভুল, বাট তার মানে তো এমন কিছু না যে তুমি তোমার ইচ্ছা মতন সবকিছু করে বেড়াবে আর তুমি আমাদের কথা একটুও চিন্তা ভাবনা করবে না। তুমি এতটা বেশি সেমলেস কিভাবে হতে পারো? এরা তখন সাহায্য নেওয়ার জন্য ইয়ানের কাছে ফোন করতে চায়, বাট ড্যাড এখানে ফোনটাই কেড়ে নেয়। এরা কোনো মেসেজ করতে পারে না ইয়ানকে, উল্টো ড্যাড এখানে এরার ফোন থেকে ইয়ানকে মেসেজ করে যে আজ থেকে আমাদের দুজনের ব্রেকআপ, তুমি আর আমার সাথে যোগাযোগ করবে না। আসলে ড্যাড তো জানেই না যে এরা আসলে কার সাথে এখন ডেট করছে, মনে করছে হয়তো বা কোনো গরিব ছেলেটেলে হবে। অন্যদিকে ইয়ান এই মেসেজটি দেখার পর এরাকে নিয়ে অনেক বেশি ভয় পেতে থাকে। এরাকে ফোন করে, বাট এরা তো ওকে ব্লক করে দিয়েছে। ইয়ানের আরো ভয় হতে থাকে, তাড়াতাড়ি করে কার নিয়ে বের হয়ে পড়ে এরার কাছে যাওয়ার জন্য। বাট তখনই এখানে অনেক বাজেভাবে ইয়ানের কারের অ্যাক্সিডেন্ট হয়। এনার মম আর ড্যাড এনাকে বাড়িতে নিয়ে এসে রুমের ভিতরে বন্দি করে দেয়। এরা তখন কান্না করতে শুরু করে আর এরা এখানে বলে আমার মম আর ড্যাড আমাকে শুধুমাত্র একটি পাপেটের মতন করে ইউজ করে। এরপরে এরা চিন্তা করে ওকে যদি একদমই নিজের চোখের সামনে ইয়ান দেখতে না পায় তাহলে তো ইয়ান অনেক বেশি চিন্তা করবে আর না জানি ইয়ান কি করে বসে। এরপর আমরা বাইরে হুয়োকে দেখতে পাই। এখানে মমকে জিজ্ঞাসা করে সিস্টার কি বাড়িতে এসেছে? মম বলে না, তোমার সিস্টারের এক্সাম রয়েছে, তাই ও রয়েছে এখন হস্টেলে, আর তোমাকে এইসব কিছুর ভিতরে পড়তে হবে না, নিজের রুমে গিয়ে রেস্ট করো। হুয়ো এরা রুমের বাইরে আসে, তো এখানে বলে সিস্টার তুমি কি ভিতরে রয়েছো? এরা বলে হ্যাঁ আমি ভিতরে রয়েছি আর আমাকে বের করার ব্যবস্থা করো। হুয়ো বলে চিন্তা করো না, এখানে আমি ব্রাদার ইন লকে ডেকে নিয়ে আসবো। তখন আবার এরা বলে আমি চ্যানের কাছে যেতে চাই না। হুয়ো বলে আমি চ্যানের কথা বলছি না, আমি তো ইয়ানের কথা বলছি, আর আমি তোমাদের দুজনের সবকিছু আগে থেকে জানি আর আমি তোমাকেই সাপোর্ট করব। অন্যদিকে আমরা হসপিটালে দেখতে পাই ইয়ানকে নিজের চেক আপ করা ছিল। তখন অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে জানতে পেরেছি এরাকে তার মম আর ড্যাড রুমে বন্দি করে রেখেছে, এমনকি তার উপরে অত্যাচারও করছে। এই সব কিছু আমি এরার ব্রাদারের কাছ থেকে জানতে পেরেছি। ইয়ান তাড়াতাড়ি বের হয়ে পড়ে। এরপরে হুয়োর সাথে দেখা করে। হুয়ো বলে আপনি আমার সিস্টারকে প্লিজ এখান থেকে নিয়ে যান, নয়তো মম আর ড্যাড ওকে মেরেই ফেলবে। ভিতরে আমরা মমকে দেখতে পাই, ওনার হাজবেন্ডকে বলে এখন তো ওকে রুম থেকে বের হতে দাও। বাট এখানে এনার ড্যাড বলে এত তাড়াতাড়ি ওকে আমি রুম থেকে বের করবো না, ওকে শিক্ষা দেবো। আর ও যে ছেলেটির সাথে ডেট করেছে অবশ্যই ছেলেটি আজ এখানে আসবে, আমি ওকে দেখতে চাই, তুমিও চুপচাপ এখানেই থাকো। তখনই ভিতরে ইয়ান আসে, যাকে দেখার পর ড্যাড প্রথমে অবাক হয়, এরপরে একদম পুরো হাসি মুখ নিয়ে এখানে জিজ্ঞাসা করে আপনি এখানে কেন এসেছেন। তখন তারা সবাই ভিতর থেকে অনেক জোরে জোরে শব্দ শুনতে পারছিল। আর আমরা ভিতরে দেখতে পাই এরা তো কানে হেডফোন দিয়ে ও নিজের ল্যাপটপে মজা করে গেম খেলছে আর চিৎকার করছিল। তখন সবাই ভিতরে আসে। এরকম ভাবে যখন দেখে এরা তো এখানে মজা করে গেম খেলছে, তখন ড্যাড আরো বেশি রেগে যায়, এরার ওপরে চিৎকার করতে থাকে। বাট হেডফোন থাকার কারণে ও কিছুই শুনতে পায় না। এরাকে বলে আমি এখানে তোমাকে শাস্তি দিয়েছি আর তুমি কিনা এখানে মজা করে গেম খেলছো, এটা কি রকম ব্যবহার? তখন ইয়ান বলে আমি এখানে দেখা করতে এসেছি এরার সাথে। ততক্ষণে এরা ভিতরে আসে সবাইকে দেখতে পায় আর একটু ভয় পাচ্ছিল ড্যাডকে দেখে। মম বলে তুমি এখানে মজা করে গেম খেলছো, যেখানে কিনা খুব তাড়াতাড়ি তোমার এক্সাম আসতে চলেছে। মম আর ড্যাড আবার ওকে অনেক বেশি বকাঝকা করেছিল। ইয়ানের এই সব কিছু পছন্দ হয় না, তাই ড্যাডকে বলে আপনি চুপ করুন, আমি তো বলেছি এখানে আমি এরার সাথে কথা বলতে এসেছি, তাই আমাকে এরার সাথে কথা বলতে দিন। এরপরে এরাকে বলে এইসব কিছু রাখো আর তুমি এখান থেকে আমার সাথে এক্ষুনি যাবে, আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি। ড্যাড তখন ইয়ানের সামনে ভালো সাজার জন্য বলে আমরা কিন্তু এখানে এরাকে একদমই হার্ট করিনি আর এরাকে শাস্তিও দেয়নি, আমরা শুধুমাত্র এরাকে সবকিছু বোঝাতে চাচ্ছিলাম। এরপরে এরা তার ফোন ড্যাডির কাছ থেকে নিয়ে এখান থেকে ইয়ানের হাত ধরে চলে যায়। ইয়ান এরাকে নিজের বাড়িতে নিয়ে আসে আর এরাকে কিস করতে শুরু করে। এরপরে এরাকে বলে
তুমি আমাকে যে মেসেজটি করেছিলে জানো ওই মেসেজটি দেখার পর আমার কিরকম অবস্থা হয়েছিল? আমার তো প্রায় হার্ট অ্যাটাক চলে এসেছিল। এরা বলে এরকম কথা বলো না, আর তুমি তো জানো ওই মেসেজ আমি করিনি, বরং আমার ড্যাড করেছে। এরপর ইয়ানকে খুশি করার জন্য ও নিজে থেকেই কিস করছিল ইয়ানকে, বাট একটু পরে ইয়ানকে দূরে সরিয়ে দেয়। ইয়ান বলে কি হয়েছে? এরা বলে আমার মনে হয় আমার পিরিয়ড স্টার্ট হয়েছে। এটা বলে ও ওয়াশরুমের ভিতরে দৌড় লাগায়। ইয়ান বাইরে দাঁড়িয়ে থাকে, জিজ্ঞাসা করে সবকিছু ঠিক আছে? ভিতর থেকে এরা বলে আমার কাছে এখন কোনো প্যাডস নেই, আমি কি পরবো? এই কারণে ইয়ান তখন একটি দোকানে চলে আসে প্যাডস কেনার জন্য, বাট ও এখানে বুঝতে পারছিল না কি নেবে। তখন ওখানে থাকা সেল গার্ল আসে, জিজ্ঞাসা করে আপনি কোন ব্র্যান্ডেরটা নিতে চাচ্ছেন? ইয়ান বলে আমি এসব কিছু সম্পর্কে কোনো কিছু জানি না, আমার গার্লফ্রেন্ডের জন্য নেব, তাই কোনটা ভালো হবে বলো। সেল গার্ল তখন এগুলো গুণাগুণ বলতে থাকে আর কোনটা বেটার হবে ওটাও বোঝাচ্ছিল, কিন্তু ইয়ান জানেই না যে এর ভিতর থেকে কোনটা আসলে ইউজ করে থাকে এরা। তাই তো ওই মেয়েটিকে বলে যে তুমি করে সব ব্র্যান্ডের দিয়ে দাও, আর এগুলো বক্স করে আমার অ্যাড্রেসে পাঠিয়ে দাও, তুমি তো আমার অ্যাড্রেস অবশ্যই জেনে থাকবে। এইসব শোনার পর মেয়েটি অবাক আর মনে মনে বলে মনে হয় এই লোকটি নিজের গার্লফ্রেন্ডকে অনেক বেশি লাইক করে। এরপরে এরা যখন এতগুলো বক্স দেখতে পায়, জিজ্ঞাসা করে এগুলোর ভিতরে কি রয়েছে। একটি বক্স ওপেন করে দেখে সবগুলোর ভিতরে প্যাডস রয়েছে। অবাক হয়ে বলে তুমি এতগুলো প্যাডস কেন নিয়ে এসেছো? আর এগুলো তো আমি পুরো বছরও ইউজ করে শেষ করতে পারবো না। এরপরে একটি প্যাকেট ওখান থেকে নিয়ে ওয়াশরুমে চলে যায়। ইয়ান তখন মনে মনে বলে আমার এইসব কিছুর উপরে কোনো ধারণাই নেই। এরপরে ইয়ান তো এরার অনেক বেশি কেয়ার করতে শুরু করে। এরাকে বলে এখন আমি ভাবছি আমাদের দুজনের সম্পর্কের কথা পাবলিক করে দেব। এরা বলে এইসব কিছু একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? ইয়ান বলে একদমই না, আমি আমাদের দুজনের সম্পর্কের কথা সবাইকে জানাতে চাই। এর পরের সিনে আমরা চ্যানকে দেখতে পাই একটি বন্ধ রুমের ভিতরে, আর এখানে ওকে অনেক বেশি মারধর করা হয়েছে। চ্যান বলে তোমরা জানো না আমি কে আর আমি কোন ফ্যামিলির ছেলে। তখনই এখানে ইয়ান চলে আসে, যাকে দেখার পর চ্যান অনেক খুশি হয়, বলে আঙ্কেল আপনি এখানে এসেছেন, আমাকে বাঁচিয়ে নিয়ে যান, এরা আমাকে অনেক বেশি মারধর করেছে, জানি না এদেরকে কে হায়ার করেছে। ইয়ান বলে এরা সবাই হচ্ছে আমার পাঠানো লোক, আর আমি এদেরকে পাঠিয়েছি তোমাকে মারধর করার জন্য। চ্যান অবাক হয়ে বলে বাট আঙ্কেল আপনি আমার সাথে এমনটি কেন করেছেন? ইয়ান বলে কারণ তুমি আমার গার্লফ্রেন্ডকে চুরি করার চেষ্টা করেছিলে, এই কারণে। এখন আরো কিছুদিন এখানেই পড়ে থাকো। ওখান থেকে আবারও অ্যানার সাথে দেখা করতে আসে, আর অ্যানাকে নিজের কাছে পেয়ে অনেক বেশি হ্যাপি, যেখানে অ্যানার সাথে অনেক বেশি গল্প করতে থাকে। এখানে ও তো একটি কাপ থেকে কফি খাচ্ছিল, এরপরে অ্যানাকে বলে সেম কাপ থেকে কফি খেতে। অ্যানাও তখন ওখান থেকে কফি খায়। তখন এই বাহিরে আমরা চ্যানের মম আর চ্যানের ড্যাডকে দেখতে পাই। চ্যানকে এখানে নিয়ে এসেছে, বলে তুমি তোমার আঙ্কেলকে সরি বলবে। চ্যান বলে তোমরা আঙ্কেলকে চেনো না, আঙ্কেলের ভয়ঙ্কর একটি রূপ রয়েছে, আঙ্কেলই আমাকে লোক পাঠিয়ে কিডন্যাপ করেছে আর আমাকে অত্যাচার করেছে। বাট এখানে ড্যাড আর মম চ্যানের কোনো কথাই বিশ্বাস করে না, ওকে তো জোর করে ভিতরে নিয়ে আসছিল। এদিকে এরা বুঝতে পারে এখানে চ্যানের মম আর ড্যাড আছে, তাড়াতাড়ি করে ও তখন টেবিলের নিচে লুকিয়ে পড়ে। ভিতরে তারা সবাই ইয়ানের সাথে দেখা করতে আসে। ইয়ান ওদেরকে বলে তোমরা হল রুমে গিয়ে আমার জন্য অপেক্ষা করো। সবাই এখান থেকে চলে যাওয়ার পর ইয়ান এরাকে বলে তুমি বের হতে পারো, তাদের সবাইকে আমি এখান থেকে চলে যেতে বলেছি। তখন তো এরা ওখান থেকে বের হয়ে আসে, দুজনে একে অপরকে হাক করে। বাট এখানে চ্যান ওদের দুজনকে একসাথে দেখে নেয়, অবাক হয়ে বলে তোমরা দুজনে এখানে একসাথে কি করছো? চ্যান বলে আঙ্কেল আপনি কি আসলে এরার কথাই ওই দিন আমাকে বলেছিলেন? ইয়ান বলে হ্যাঁ, এরাই হচ্ছে ওই মেয়েটি যাকে আমি লাইক করি, আর তুমি এরাকে হার্ট করেছো, তাই আমি তোমাকে শাস্তি দিয়েছি। এমনকি ফিউচারেও তোমার সাথে এরকম ব্যবহার করব যদি এরাকে হার্ট করো। এইটা বলে এখান থেকে চলে যায়। তো এরপরে মম আর ড্যাডির সাথে কথা বলতে আসে, বলে যে চ্যান আমার গার্লফ্রেন্ডকে হার্ট করেছে, তাই আমি চ্যানকে শাস্তি দিয়েছি, আর চ্যানকে বলে দেবেন এরার কাছ থেকে দূরে থাকতে, কারণ আমরা দুজনে একে অপরকে লাইক করি। ড্যাড বলে আমি চ্যানকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দেবো, আর চ্যান এখানে তোমাকে সরি বলতে এসেছে, চ্যান এরকম ভুল আর কখনোই করবে না। মামা এখানে চ্যানকে বলে ইয়ানকে সরি বলতে। এর কয়েকদিন পর আমরা এরাকে তার কলেজে দেখতে পাই, এক্সাম শেষ করেছে। এখানে বেস্টি এসে জিজ্ঞাসা করে এরাকে যে তুমি এক্সাম কেমন দিয়েছো। এরা জানে তার এক্সাম অনেক ভালো গিয়েছে। তখন এরার মম এরাকে মেসেজ করে এক্ষুনি বাড়িতে আসতে বলে। এরা তো অনেক খুশি হয়ে যায়, মনে করে তার মম আর ড্যাড হয়তো নিজেদের ভুল বুঝতে পেরেছে। কিন্তু বাড়িতে আসার পর এখানে ড্যাডের কাছ থেকে জানতে পারে যে ড্যাড কিছুতেই এরাকে অন্য কারোর সাথে থাকতে দেবে না, আর এরাকে চ্যানকেই বিয়ে করতে হবে, কারণ চ্যানদের কোম্পানি অনেক বেশি ভালো চলছে। এরা তখন আবারও আপসেট হয়ে যায়, বলে আমি তো ভেবেছিলাম আপনারা হয়তো নিজেদের ভুল বুঝতে পেরেছেন, বাট আপনারা সবসময় শুধু আমাকে চ্যানকে বিয়ে করার জন্য জোর করতে থাকেন, আর আমি চ্যানকে কিছুতেই বিয়ে করব না। ড্যাড বলে চ্যানকে বিয়ে করা ছাড়া তোমার কাছে কোনো উপায় নেই। এখানে ইয়ান চলে আসে,
আর ও এরাকে তার নিজের কাছে আসতে বলে। এরা দেখুন চলে যায় ইয়ানের পাশে। ড্যাড এবার একটু রেগে ইয়ানকে জিজ্ঞাসা করে যে তুমি বারবার কেন আমাদের ফ্যামিলির ভিতরে আসো আর সবসময় এরাকে সাপোর্ট করো, এর পিছনে আসলে কি এমন কারণ রয়েছে? ইয়ান বলে কারণ এরা হচ্ছে আমার গার্লফ্রেন্ড আর আমি আমার গার্লফ্রেন্ডকে কিছুতে এরকম ভাবে কারো কথা শুনতে দেব না। আমরা দুজনে একে অপরকে লাইক করি। মম আর ড্যাড অবাক যে তোমরা দুজনে একে অপরকে লাইক করো, এটা আমি কিছুতেই অ্যাকসেপ্ট করব না। আর এখানে এরাকে তো চ্যানকেই বিয়ে করতে হবে। কিন্তু এরা বলে সে ইয়ানকে অনেক বেশি লাইক করে, তাই কিছুতেই চ্যানকে বিয়ে করবে না। ড্যাড বলে ইয়ান চ্যানের আঙ্কেল আর চ্যান হচ্ছে ইয়ানের নেফিউ, তাই আমি তোমাদের দুজনকে কখনোই অ্যাকসেপ্ট করব না। ড্যাড তো বারবার ইয়ানকে ভয় পেত, বাট এবার কেন জানি ইয়ানের সাথে অনেক বেশি রুড হয়ে কথা বলে। আর ইয়ান বলে আমি এরকম ফ্যামিলিতে আমার গার্লফ্রেন্ডকে কিছুতেই রাখবো না, ওকে আমি এখান থেকে নিয়ে যাব। এরপরে এরাকে ওখান থেকে নিয়ে চলে আসে তার নিজের বাড়িতে। এরাকে বলে তুমি একদমই ভয় পেও না, আমি তোমার পাশে রয়েছি, তোমার মম ড্যাড কোনো কিছু করতে পারবে না। এখন আমি আমাদের দুজনের সম্পর্কের কথা সবাইকে বলবো, এরপরে যদি তারা আমাকে শাস্তি দেয় তাহলে আমি শাস্তি মাথা পেতে নেব, বাট এরপরও আমি তোমাকে অন্য কারোর হতে দেব না। আর দরকার পড়লে আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করে যাব, বাট এরপরও শুধুমাত্র তোমাকেই বিয়ে করব। এরপরে ইয়ানের পুরো ফ্যামিলি আসে এটা নিয়ে কথা বলতে, যেখানে ড্যাড তো এরাকে দেখার পর খুশি হয়। মানে ড্যাডের কাছে এখন আর কোনো প্রবলেম নেই যে ওরা দুজনে একে অপরকে বিয়ে করবে। এখানে ইয়ান বলে ড্যাড আমি এরাকে অনেক বেশি লাইক করি আর আমি এরাকেই বিয়ে করব। অন্য আরেকজন ব্রাদার বলে বাট এরা তো চ্যানের ফিয়ন্সে ছিল, তুমি ওকে কিভাবে বিয়ে করতে পারো? চ্যানকে লাইক করে না এরা, তাহলে ওর সাথে কেন বিয়ে করবে যেখানে ও আমাকে লাইক করে? এই সময় এরা ড্যাড রেগে একটি গান নিয়ে ভিতরে আসে, বলে আমি কিছুতেই তোমাদের দুজনকে এক হতে দেব না। ইয়ানকে বলে তুমি কে, হঠাৎ করে আমার মেয়ের লাইফে চলে এসেছো আর আমার মেয়ে এখন শুধুমাত্র তোমার কাছেই থাকতে চায়, আমার কোনো কথাই শোনে না, তাই আমি তোমাকে মেরে ফেলবো। এখানে এরা তার ড্যাডকে বোঝায় যে আপনি এরকম কোনো কিছুই করবেন না। এরপরে ও ড্যাডের কাছ থেকে গানটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। তখন ইয়ানও ওখানে চলে যায়, ড্যাডের হাত থেকে গান কেড়ে নেয়। এরপরে গার্ডদেরকে বলে এরা ড্যাডকে বের করে দেয়। এরপরে ইয়ান তার ড্যাডের সামনে হাঁটু গেড়ে বসে, ড্যাডকে সরি বলে আমি জানি আমি অনেক বড় একটি ভুল করেছি, বাট আমি এরাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। ড্যাড বলে তোমরা যেহেতু একে অপরকে ছাড়া বাঁচতেই পারবে না আর তোমরা একে অপরকে অনেক বেশি ভালোবাসো, তাই আমি আর কোনো কিছু বলবো না, তোমরা চাইলে একে অপরকে বিয়ে করতে পারো। এটা শোনার পর তারা দুজনেই খুশি হয়ে যায়। ওখান থেকে তারা একটি পার্কে চলে আসে, যেখানে এরা ইয়ানকে সরি বলে আমার জন্য তোমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। ইয়ান বলে তুমি কেন আমাকে সরি বলছো, উল্টো তো আমার তোমাকে থ্যাংক ইউ বলার প্রয়োজন রয়েছে, কারণ তুমি আমার লাইফে একটি ফুলের মতন আর যার কারণে আমি এত সুন্দর করে বাঁচতে শিখেছি, তাই আমি তোমার জন্য সবকিছু করতে রাজি রয়েছি। ইয়ানের এই বলা কথাগুলো শোনার পর এরা অনেক খুশি হয়ে যায়। তারা দুজনে একে অপরকে এখানে কিস করে আর এই সুন্দর একটি সিনের সাথে ড্রামাটার এন্ডিং হয়ে যায়। আজকের এই ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার প্রিয় ভিউয়ার্সরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে, আমি রিপ্লাই করব। বাই বাই।